বাংলাদেশে বলা হয় যে শক্তের বক্ত নরমের জম। আপনি যখন নরম থাকবেন তখন সবকিছু আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। সংবিধান যদি সংস্কার না হয় তাহলে আপনি যে ৩১ দফা দিয়েছেন অনেক বছর আগে, ৪ বছর আগে ৩১ দফা দিয়েছেন। আপনি বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। হুম, হুম, সে ৩১ দফায় প্রথম দফায় কেন আপনি বলেছেন যে সংবিধান সংস্কার পরিষদ করবেন আপনি? হুম। তখন কেন বলেননি যে সংবিধান তো সংস্কার হয় না, সংবিধান সংশোধন হয়? তার মানে কি আপনার ৩১ দফা প্রথম দফায় কি আপনি ভুল করেছেন? কেউ মানুক আর না মানুক বা সংসদে মানুক আর না মানুক গণভোটের রায় আদায় করে ছাড়বো। রাজপথে কি সে আদায় করবে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে, যদি তারা আন্দোলনে গেছে রাজপথে। জি, অসংখ্য ধন্যবাদ চমৎকার প্রয়াসে আমাকে যুক্ত করার জন্য। আমার সহ প্যানেলিস্ট সহ এবং যারা সদস্য এই দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে বাংলাদেশে এ পর্যন্ত কোনো কিছু আন্দোলন ছাড়া কখনো সফল হয়নি। আপনি বলা হয় থেকে বাংলাদেশে বলা হয় যে শক্তের বক্ত নরমের জম। আপনি যখন নরম থাকবেন তখন সব কিছু আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। ১৭-১৮ বছর আমরা আন্দোলন ভালোভাবে করতে পারিনি বলেই কিন্তু আমরা শেখ হাসিনাকে সরাইতে পারিনি। সংবিধানের দোহাই দিয়ে সে আমাদের উপর চেপে বসেছিল। পরবর্তীতে যদি আপনি সংবিধান মেনে যদি আমরা আন্দোলন না করে যদি আগাতাম তাহলে হতো কি শেখ হাসিনা এখনো ক্ষমতায় থাকতো। তার মানে আন্দোলন সংগ্রাম এগুলোর মধ্যে দিয়েই কিন্তু অধিকার আদায় হয়। এখন প্রথম কথা হচ্ছে আজকে বিএনপি যেটি করছে, আপনি একটু আগে বললেন, তারা বলল যে সংবিধান সংস্কার করা যাবে না, সংবিধান সংশোধন হয়, সংস্কার হয় না। সংবিধান যদি সংস্কার না হয় তাহলে আপনি যে ৩১ দফা দিয়েছেন অনেক বছর আগে, ৪ বছর আগে ৩১ দফা দিয়েছেন, আপনি বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। হুম, হুম, সে ৩১ দফায় প্রথম দফায় কেন আপনি বলেছেন যে সংবিধান সংস্কার পরিষদ করবেন আপনি? হুম। তখন কেন বলেননি যে সংবিধান তো সংস্কার হয় না, সংবিধান সংশোধন হয়? তার মানে কি আপনার ৩১ দফা প্রথম দফায় কি আপনি ভুল করেছেন? ইচ্ছাকৃত ভুল করেছেন? নাকি এখন ইচ্ছাকৃত ভুলের কথা বলে আপনি একটু এড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন? আপনি দেখেন বিএনপির ইশতেহারে বলা আছে যে তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবে। আপনি আমাকে বলেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে হলে আপনি কি আমাদের বর্তমান যে সংবিধান আছে এই সংবিধানের আলোকে আপনি কি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? কারণ হচ্ছে আমাদের দেশটা হচ্ছে ইউনিটারি গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট না। আপনি জানেন ১৯৮৮ সালে এরশাদ যখন ক্ষমতা ছিল তিনি একটা পার্লামেন্টে একটা বিল পাশ করেছিলেন। সেটি হচ্ছে যে আমাদের সুপ্রিম কোর্টের, হাইকোর্টের যে বেঞ্চগুলো আছে এটা বিভিন্ন বিভাগে নেওয়া হবে। পাশও করেছিলেন পার্লামেন্টে। পরবর্তীতে একটা রিট হয়, আনোয়ার হোসেন ভার্সেস স্ট্রেইট। প্রথম রিটটা হাইকোর্ট ডিভিশন ক্যান্সেল করে দিয়েছিল, খারিজ করে দিয়েছিল। পরবর্তীতে এই রিটটা অ্যাপ্লাই ডিভিশনে গিয়ে অ্যাপ্লাই ডিভিশন একটা আদেশ দিয়েছেন। অ্যাপ্লাই ডিভিশন বলেছেন যে একটা বেসিক স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন সংবিধানের। এটাকে বলে বেসিক প্রভিশন ডকট্রিন বা বেসিক স্ট্রাকচার ডকট্রিন। এটা ইন্ডিয়াতে আছে। বলেছে যেহেতু আমাদের এটা ইউনিটারি গভর্নমেন্ট না, সেহেতু হচ্ছে আমাদের হাইকোর্টের বেঞ্চ আপনি নিতে পারবেন না। ওই সময় ১৯৮৯ সালে একটা রায়ের মাধ্যমে পরবর্তীতে সংবিধানে কিছু বেসিক স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন। তার মানে আমাদের এই যে এই অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার এই নির্বাচনটা আয়োজন করেছে, আমরা সেই সরকার তো আমাদের সাংবিধানিক সরকার ছিল না। কিন্তু অ্যাপ্লাই ডিভিশনে 106 এর আলোকে, সংবিধান 106 এর অ্যাপ্লাই ডিভিশনের আদেশের আলোকে এই সরকার বৈধ হয়েছে। সেই অ্যাপ্লাই ডিভিশন আপনাকে বেসিক স্ট্রাকচার নির্ধারণ করে দিয়েছে সংবিধানে, যে আপনি এই বেসিক স্ট্রাকচার আপনি 142 দিয়ে আমাদের সংবিধান দিকে আপনি তাকান, সংবিধানের 7V-তে বলা আছে যে আপনি চাইলে আপনি সংবিধানের বেসিক স্ট্রাকচার আপনি দেখেন। আমি আপনাকে 7A-টা আপনাকে একটু পড়ে শোনাই, কোটের আনকোট করে, তাহলে আপনার জন্য এটি বুঝতে সহজ হবে। দেখেন এখানে কি বলা আছে, সংবিধান ১৪২ অনুচ্ছেদে যা কিছু থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবমের ক ভাগে বর্ণিত অনুচ্ছেদ সমূহ, তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদ সহ সংবিধান অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সমূহ বিধানাবলী সংযোজন, পরিবর্তন, পরিস্থাপন, রহিত কর বা অন্য কোনো পন্থা সংশোধন অযোগ্য হইবে। তার মানে কি আমাদের দ্বিতীয় ভাগে কি আছে? আমাদের রাষ্ট্রের মূলনীতি আছে। আজকে যে বিএনপির যে ইশতেহারে ওনারা বলেছেন সমাজতন্ত্রকে বাদ দিয়ে এটার বিপরীতে ওনারা নিয়ে আসবেন আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস। তার মানে এটা দ্বিতীয় ভাগ। সেই দ্বিতীয় ভাগ আপনি সংবিধানের বেসিক স্ট্রাকচারের কারণে আপনি এই যে বর্তমান যে জেনারেল অ্যাসেম্বলি আছে এটা দিয়ে আপনি পরিবর্তন করতে পারবেন না। তাহলে আপনার কি লাগবে? আপনার কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি লাগবে, মানে গণপরিষদ লাগবে। এটা ১৯৭২ সালে একবার হয়েছে। এখন আপনাকে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরবর্তীতে এই ওয়ার্ডারের মাধ্যমে সে গণপরিষদের কথা বলা হয়েছে, দুইটা শপথের কথা বলা হয়েছে।
যে আপনি গণপরিষদ শপথ, তাহলে আপনি দেখেন যে 142 দিয়ে আপনি তো জুলাই সংস্কার বাদ দেন, আপনি আপনার ইস্তেহার এবং 31 দফা আপনি বাস্তবায়ন করতে পারবেন না। কিন্তু আপনার সংসদের ইস্তেহার জন্য এবং এই 31 বিষয়টা- দফা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আপনাকে এই গণপরিষদ লাগবে। এই যে সংবিধান, এই সংবিধানের মধ্যে থেকে 142 দিয়ে আপনি এটা বাস্তবায়ন করতে পারবেন না। কিন্তু সংবিধান যদি সংসদে সংখ্যাগরিষ্ঠ মতামত যদি পাওয়া যায় একটা বিলের পক্ষে, আমি তো আপনাকে তখন সেটাই তো- বললাম। তাহলে 142 মানে কি? 142 আমাদের সংবিধান 142 মানে কি? সংবিধান 142 মানে হচ্ছে 2/3 মেজরিটি থাকলে আপনি সংবিধান পরিবর্তন করতে পারবেন। কিন্তু সংবিধানের উচ্চ আদালত 142 জি। 142 এর মাধ্যমে, কিন্তু সংবিধান উচ্চ আদালতের নির্দেশনার মাধ্যমে, সংবিধান উচ্চ আদালতের নির্দেশ দেখেন আপনি আমরা বিএনপি এখন বলে যে পার্লামেন্ট নাকি হচ্ছে সার্বভৌম, সর্বোচ্চ সবচেয়ে ক্ষমতাধর। পার্লামেন্ট যদি ক্ষমতাধর 1988 সালে পার্লামেন্টে পাশ করেছিল যে হাইকোর্ট ডিভিশনে বেঞ্চ যাবে বিভিন্ন বিভাগে, পার্লামেন্টে পাশ করেছিল। অ্যাপ্লাই ডিভিশনে এটাকে রহিত করলো কিভাবে? এটা রহিত করলো কিভাবে? এই জন্য রহিত করেছে অ্যাপ্লাইড ডিভিশনের ক্ষমতার কারণে ওইটা রহিত করেছে। যে অ্যাপ্লাইড ডিভিশনের ক্ষমতার কারণে আজকে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সেই সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আপনি জয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, সে অ্যাপ্লাইড ডিভিশনে বেসিক স্ট্রাকচার নির্ধারণ করে দিয়েছে, সে বেসিক স্ট্রাকচারে আপনি হাত দিতে পারবেন না, কারণ এটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, এটা আমাদের দেশে না, আপনার পার্শ্ববর্তী রাষ্ট্রেও আছে। তার মানে এটা অ্যাপ্লাইড ডিভিশনের আদেশের মাধ্যমে এটা আপনি চাইলে হাত দেওয়ার কোনো সুযোগ আপনার নেই। তো সুতরাং আপনি সংশোধন করতে পারবেন না, আপনাকে সংস্কার করতে হবে। আর সংস্কার করলে আপনাকে গণপরিষদ করতে হবে, গণপরিষদে শপথ নিতে হবে। শপথ নিয়ে আপনাকে এই যে বেসিক যে গুরুত্বপূর্ণগুলো আপনি দেখেন, আপনি বিএনপির ইশতেহারের মধ্যে দেখেন, বিএনপি ইশতেহারে বলেছেন যে আমরা বিভাগীয় পর্যায়ে ভ্যান্স নিব। সুপ্রিম কোর্টে বিভাগীয় পর্যায়ে কিভাবে নেবেন? এটা তো অ্যাপ্লাইড ডিভিশনের আদেশের মাধ্যমে, এটা আপনার সেটেল ইস্যু। এটা তো আনোয়ার হোসেন ভার্সেস স্ট্রেট, এটা একটা সেটেল ইস্যু। সেটেল ইস্যু এরপরে এরশাদ পারে নাই, পরবর্তী কোনো কেউ পারে নাই, আপনি এই জেনারেল অ্যাসেম্বলি দিয়ে, এই সাধারণ সংসদ দিয়ে আপনি কখনো পারবেন না। তাহলে যদি এভাবে বলি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন যে আইনে যে বিষয়গুলো তুলে ধরছেন, সেই ক্ষেত্রে আপনি যে কথাগুলো বলছেন, বিরোধী দলীয় নেতারা কি সেই বিষয়গুলো তুলে ধরতে পারছে? অবশ্যই তুলছে। বারবার তো এই জন্য বলা হচ্ছে যে সংস্কার পরিষদ লাগবে, বারবার বলা হচ্ছে সংশোধন নয়, সংস্কার লাগবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যদি আইন জানার পরেও আইন না জানার ভান ধরেন, আপনি দেখেছেন, আপনি আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী, এখন শোনেন, এখন মনে রাখবেন, এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সবার হাতে মোবাইল আছে, স্মার্টফোন আছে, ভিডিওগ্রাফি আছে। এখন আপনি একটা কথা বলে ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী নিজেতে বলেছেন যে ডক্ট্রিন অফ নেসেস, আমরা যেহেতু নোট অফ ডিসেন্ট দিয়েছি, সুতরাং এটা গণভোটে যাক, গণভোটে জনগণ যদি সিদ্ধান্ত নেয়, তাহলে হ্যাঁ যদি জয়ী হয়, তাহলে আমাদের প্রথম কাজ হবে আমাদের গণপরিষদ গঠন করা, গণপরিষদে গিয়ে আমরা আমাদের এই সংস্কারগুলো বাস্তবায়ন করব। কিন্তু আপনি যদি এখন এটা থেকে ফেরত আসেন, তাহলে তো আর কিছু করার থাকে না।